নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনের সময় তিনি আর স্বপ্ন দেখেন না যে তিনি প্রধানমন্ত্রী হবেন, বা তার দলের লোকেরাও আর স্বপ্ন দেখে না যে মমতা ব্যানার্জি একদিন প্রধানমন্ত্রী হবেন। স্বপ্ন তাদের ভেঙে গেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা নির্বাচনে যেভাবে লড়াই লড়তেন, যেভাবে তার বক্তব্য রাখতেন, কিন্তু এখন ইদানিং তার বক্তব্যগুলো এমন জোড়ো হয়ে গেছে যেখানে আমরা বুঝতে পারি যে তিনি ঠিক কোথায় গিয়ে আটকে যাচ্ছেন, তার মাথা ব্যথা কোথায় কোথায় আছে। আর যেটা এখনো পর্যন্ত যে কটা মিটিং দেখলাম তাতে বুঝলাম আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি মাথা ব্যথা 3 জন প্রার্থীকে নিয়ে, আর তাদের নিয়েই তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন। কেন তার এই 3 জনকে টার্গেট করেছেন তিনি, এবং কেনই বা তিনি এসব কথা বলছেন, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। দু 2024-এর লোকসভা নির্বাচন যখনই ঘোষণা হয়ে গেছে, তারপরে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, এছাড়া বিভিন্ন নেতারা বিজেপি নেতারা বা সিপিএম নেতারা বলুন, প্রত্যেকের মতো করে বক্তব্য রাখছেন। আপনারা দেখছেন ময়দান আস্তে আস্তে জমে যাচ্ছে। সিপিএমও তাদের মতো করে বক্তব্য রাখছে, কংগ্রেসও রাখছে, আর নরেন্দ্র মোদী যে এই রাজ্যে এসে বেশ কিছু বক্তব্য রেখেছে। তাদের বক্তব্য একটা জায়গায় ফিক্সড, যে এই রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে বা ভ্রষ্টাচার হয়েছে তার বিরুদ্ধে বারংবার মোদীজি এখানে হ্যামারিং করছে মানুষের মধ্যে, যে দেখুন এখানে কি হয়েছে এবং কেন দরকার ডবল ইঞ্জিন সরকার। আমি যতটা এই রাজনীতির ময়দানে দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা অন্যান্য রাজনৈতিক নেতাদের বক্তব্য সেই 1989 সাল থেকে শুনে আসছি, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে দেখা আমার অভিজ্ঞতা বলছে, প্রতিবারই কিন্তু যখনই ভোট আসে তখন তাদের বক্তব্যের একটা সীমা রেখা হয়। এই রাজ্যে ধরুন যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে বিধানসভা নির্বাচন নিয়ে বলে, লোকসভা হলে লোকসভা নির্বাচনে কি করবে না করবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোনটা কি যাচ্ছে না যাচ্ছে, এটা নিয়ে আলোচনা হয়। কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এইবার 2024-এ এসে সম্পূর্ণ নিয়ম যেন ভেঙে ফেলেছেন। তিনি ক্রমাগত 3 জনকে আক্রমণ করে যাচ্ছেন, যেটা এই 2-3 দিনের মিটিংয়ের মধ্যে আমি দেখলাম। তিনি উত্তরবঙ্গে গেছেন, কিন্তু দক্ষিণবঙ্গের এক নেতাকেও টার্গেট করছেন। তার টার্গেট 3 জন। এবার আমি একে একে নাম বলি। উত্তরবঙ্গে গিয়ে তিনি কিন্তু প্রথম কাকে টার্গেট করেছে আপনারা জানেন, নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিককে টার্গেট করা হচ্ছে কারণ তিনি কি করে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হলেন, এটা তার প্রশ্ন। এবং তার প্রশ্ন এটা লজ্জার তিনি বলেছেন। অর্থাৎ নিশীথ প্রামাণিক কিন্তু তার মাথা ব্যথার প্রথম কারণ। নিশীথ প্রামাণিক টার্গেট হওয়ার কারণ হচ্ছে নিশীথ প্রামাণিকের এলাকা কোচবিহার, যেটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েও বুঝেছেন বা তার আইবি রিপোর্ট যা বলেছে, এবং উদয়ন গুহ যেভাবে পর্যদস্ত হচ্ছে সেটা একটা দিকে পরিষ্কার করে দিচ্ছে যে নিশীথ প্রামাণিক আবারও জিতে আসছেন। আর নিশীথ প্রামাণিক জিতলে কিন্তু 2024-এর পরে উদয়ন গুহর ওখানে অস্তিত্ব যা আছে আর কি, সেটাও টিকবে না। এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে বুঝেছেন, এবং নিশীথ প্রামাণিক কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারি সমস্ত কিছুকে। তাই তার সবচেয়ে বেশি গোসা হচ্ছে তার উপরে, এটা আমাদের অনুমান। এরপরে তার টার্গেট কাকে বলুন তো? এরপরে তার টার্গেট হচ্ছে দেবাশিস ধর, সদ্য আইপিএস অফিসার, যিনি রেজিগনেশন দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন বীরভূমে। তার বক্তব্যে দেখবেন যে হাতে তার রক্ত লেগে আছে, 5 জনকে মারার রক্ত আছে, শীতলকুচির ঘটনা মনে করে দিচ্ছে। দেবাশিস ধরের বিরুদ্ধে তার এইরকম বারবার লাগাতার বলে যাচ্ছেন। আসলে টার্গেটের মধ্যে দেবাশিস ধর পড়ে গেছেন। আসলে কেন? কারণ দেবাশিস ধর হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু মাথা নিচু করেননি, তিনি বেরিয়ে এসছেন, অর্থাৎ সসম্মানে নিজেকে মাথা উঁচু করে বেরিয়ে এসছেন, এবং বেরিয়ে এসে তিনি লড়াই লড়ছেন একদম বীরভূমে গিয়ে। বীরভূমের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু বীরভূমের তৃণমূলের বাঘ এখন আর নেই, তাকে অলরেডি খাঁচায় ভরা হয়ে গেছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কেষ্ট মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর এবং ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী বাঘ। তো সেই বীর বাঘ আপাতত তিহার জেলে আছে, এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে। বাঘ যেরকম খাঁচে থাকলে ট্রিটমেন্ট হয় আর কি, তো সেসব চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বীরভূমে জেতা আর শতাব্দী রায়ের উপর যা লোকের একটা ক্ষোভ বিক্ষোভ আছে, সেটা নিয়ে জেতা খুব টাফ। ভেবেছিলেন এখানে কোনো একটা এমন ক্যান্ডিডেট হবে যে ক্যান্ডিডেটকে দিয়ে জিতে যাওয়া যাবে, বীরভূমে কেষ্ট না থাকলেও চিন্তা নেই। কিন্তু দেখা গেল কেষ্ট না থাকলে আর কিছুই করা যাবে না, বহুত কষ্ট। কারণ এখানে আবার দেবাশিস ধর দাঁড়িয়ে গেছেন। দেবাশিস ধর দাঁড়িয়ে গেছেন বলে তাকে আঘাত করা হচ্ছে, বা তাকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে 5 জনের খুন,
মানে শীতলকুচিতে যে ফায়ারিং হয়েছিল ভোটের সময়। আচ্ছা, ভোটের সময় কে প্ররোচনা দিয়েছিল এগুলো দেখতে হবে, যে কার প্ররোচনায় এই সমস্ত লোকেরা বুথ লুট করতে গিয়েছিল, যেখানে নিরাপত্তা বাহিনীর গুলি চালিয়েছিল বলে সবাই বলেন, এবং যেটা নিয়ে এখন তদন্ত চলছে, এবং সেই তদন্তে কি বেরিয়ে আসবে আমরা জানি না। তার আগেই তার হাতে রক্ত লেগে গেছে বলছেন, এই অর্ডারটা তিনি দিয়েছেন কিনা প্রশ্ন আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, তার যখন এত চিন্তা যে 5 জনের রক্ত হাতে লেগে আছে, সেই অফিসার দায়িত্ব নিয়েছিলেন, তিনি বলেছিলেন কিনা এখনো প্রমাণ হয়নি। কিন্তু আমরা যেটা জানি 1993 সালের 21শে জুলাই কি মমতা ব্যানার্জি শহীদ দিবস পালন করেন। তো 21শে জুলাইয়ের ঘটনা 1993 সালে যখন ঘটেছিল, তখন মনীশ গুপ্ত কে ছিলেন? সেই মনীশ গুপ্তর হাতে 13 জন কংগ্রেস কর্মী, যাকে আপনারা নিজেদের বলেন আর কি, সেই 13 জন নিহত কংগ্রেস কর্মীর খুনের দাগ নেই কি? তখন অভিযোগ ওঠেনি? মনীশ গুপ্তা করিয়েছেন এটা বলা হয়েছিল না? মনীশ গুপ্তা বলেছেন আমি জানি না, আমাকে যা আদেশ দেওয়া হয়েছিল আমি সেটাই নোট পাঠিয়েছি বা নথিভুক্ত পাঠিয়েছি, এটা মনীশ গুপ্তা বলেছেন। কিন্তু সেই মনীশ গুপ্ত তো তৃণমূলের মন্ত্রী হয়ে গেছিল, কেন টিকিট দিয়েছিলেন? এত 21শে জুলাই নিয়ে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, কই শোধ তো করেননি, উল্টে মনীশ গুপ্তকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, একদম মন্ত্রী। তাই মন্ত্রী হয়ে গেল মনীশ গুপ্ত, তখন প্রশ্ন উঠলো না, আর দেবাশিস ধর দাঁড়াতেই প্রশ্ন? আসলে তা নয়, আসলে প্রশ্নটা হচ্ছে ওই বীরভূম আসনটা তৃণমূল হারতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা আসন মানে হাত থেকে আরও বেরোবে, তার মধ্যে কিন্তু বীরভূম রয়েছে। তাই বীরভূমকে নিয়ে খুব চিন্তায় আছেন তিনি। তাই বীরভূমে দেবাশিস ধর কি করেছেন বড় কথা নয়, কি করতে পারেন এটা হচ্ছে বড় কথা। এমনিতেই দেবাশিস ধরকে দেখে শতাব্দী রায়েরও মনে ঘুম উড়ে গেছে, কারণ নিশ্চিন্তে যেটা খুব টাফ। দেবাশিস ধর কিন্তু কঠিন চ্যালেঞ্জ দেবেন, এবং ওখানকার সমস্ত কর্মীরা তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে গেছেন, কারণ দেবাশিস ধর কিন্তু বলিয়ে কইয়ে একজন, আর তিনি একজন অফিসার ছিলেন। কাজে মাঠে ঘাটে যাওয়া, জায়গাটাকে চেনা বোঝা তার কাছে জল ভাত। তাই তিনি একটা লড়াইটা লড়বেন, আর তিনি সবটাই বোঝেন, কোথায় কে কি করতে পারে সবটা বোঝেন। তাই সব নিয়ে কিন্তু চিন্তা আছেন মমতা ব্যানার্জি। তাই তার কথায়, তার ভাষণে দেবাশিস ধরে রয়েছে। এরপরে শেষ, অর্থাৎ 3 নম্বর ব্যক্তি, এই 3 নম্বর ব্যক্তিকে নিয়েও কিন্তু তার খুব মাথা ব্যথা। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, তার প্রতিটা সভায় তিনি কিন্তু বক্তব্য রাখছেন কোথায়? উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কোচবিহার, এইসব জায়গায় গিয়ে। আর তার ভাষণের মধ্যে থাকছেন কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখবেন আপনি লক্ষ্য করে, আমি যে 3 জনের নাম বললাম না, মোদিজির বিরুদ্ধে মানে যতবার না বলছেন তার চেয়ে বেশি কিন্তু এই 3 জনের বিরুদ্ধে বলছেন মমতা ব্যানার্জি। আসলে তার বলার জায়গা নেই, মোদিজির বিরুদ্ধে বলার জায়গা এমনিতেই নেই, কারণ ওই টাকা দিচ্ছে না এই কথাটা বাংলা জনগণ বুঝে গেছে যে আপাতত একদম পরিষ্কার ঢপবাজি কারবার, মানে আমি হিসাব দেবো না তাই টাকা দিচ্ছে না, কিন্তু আমি যে হিসাব দিচ্ছি না এটা বলছি না, তুই টাকা দিচ্ছিস হিসাব দিবি, এই কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে এই কথাতে কিছু হবে না। তাই তার টার্গেট কিন্তু একদম চলে গেছে এই 3 জনের উপর, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তার টেনশন কেন জানেন? তমলুক আসনটা কিন্তু বলে বলে জিতবে এই বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ আরে ওই সিটটা তো এমনিই ছিল শুভেন্দু অধিকারীর গড়, তমলুক এমনিই জিতবে, আবার তার সঙ্গে যুক্ত হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার উপর বাংলার মানুষের এমনি ভরসা আছে। তুল্যমূল্যভাবে যদি দেখা যায়, মানে যদি দেখা হয় যে, আমি যেটা বলছি খুব ভালো করে শুনবেন, হ্যাঁ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই দুজনকে বসিয়ে যদি ভোট করানো হয়, তাহলে কী হবে বলুন তো? মানুষ যদি ভোট দেয়, প্রত্যেকটা মানুষ, তাহলে দেখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে মানুষ ভোট দেবে। কারণ শিক্ষিত বেকার যুবক যুবতী যারা প্রতারিত, তারা প্রত্যেকেই জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যই কিন্তু অনেকেই জায়গাটা ফিরে পেয়েছেন, এবং তদন্ত হচ্ছে, সব কিছু হচ্ছে। তো বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা যা কাজ করেছেন সেগুলো দৃষ্টান্ত স্বরূপ। তাই তিনি এখানে দাঁড়ানো মানে তমলুকে একই হাওয়া ছিল, তার উপরে আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সব মিলিয়ে একদম জমে ক্ষীর। তিনি আবার বলছেন আমি এখানে যুব নেতা পাঠিয়েছি। যুব নেতা কেন, বুড়ো নেতা পাঠালেও কিচ্ছু করতে পারতো না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানে হাসতে হাসতে জিতবে। আপনি লিখে রাখতে পারেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি আমার বক্তব্য দেখেন, মানে যদি দেখেন, জানি দেখবেন না, যদি দেখেন তাহলে লিখে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারণ নেই, উনি জিতবেনই। তো ওখানে যখন জিতবে এটা কিন্তু মাথা ব্যথা হয়ে গেছে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তথাকথিত ভাইপোর সমস্ত কিছু সামনে এনেছেন। একটা রাগ থাকবেই,
আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাগটা ভুলবেন না, কারণ একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার টানা হেঁচড়া করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন কিন্তু হয়েছে, তাই এই রাগটা থাকা স্বাভাবিক। প্লাস তমলুক আসনটা হাতছাড়া হওয়ার জায়গায়, তাই সব মিলিয়ে এনার ওপরও রাগ থাকবে। তাই এই তিনজনের ওপর কিন্তু রাগ আছে। মজার ব্যাপার কি জানেন, আরও একজন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট লিস্টে এসে গেছে। জানি না তার নামটা প্রার্থী তালিকায় ঘোষণা করা হবে কিনা, কারণ তার নামও কিন্তু তিনি নিচ্ছেন এবার সব জায়গায়, আর সেটাও খুব ভয়ঙ্কর। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আসানসোলে যদি হতে পারেন জিতেন তিওয়ারি, অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারি। তার নামটা এবার তিনি কিন্তু করা শুরু করে দিয়েছেন। ভালো করে খেয়াল করে দেখবেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাগ হওয়া উচিত কোথায় জানেন, উত্তর কলকাতা সৌগত রায়কে নিয়ে। তার বলার জায়গা ছিল অর্জুন সিংকে নিয়ে, কিন্তু তিনি এসব বলছেন না। তিনি বলছেন কিন্তু একদম জিতেন্দ্র তিওয়ারি এখন নামটা তুলেছেন, এনআইএর সঙ্গে কথা বলেছেন, আমি সব দেখছি। যাই হোক, জিতেন্দ্র তিওয়ারি নামটা তিনি নিচ্ছেন। মানে আমরা তিনজনের নাম বললাম, আগামী দিনে দেখবেন এই চারজনের নাম হচ্ছে, কারণ আসানসোলটাও শত্রুঘ্ন সিনহা হেরে যাবে যদি জিতেন্দ্র তিওয়ারি দাঁড়ায়, এটা মনে হয়। তাই তিনি এটা নিয়েও চিন্তায় আছেন। আমার মনে হয় তার কাছে খবর আছে হয়তো, তাই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে তিনি আবার পড়ে গেছেন। যাই হোক, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট তাদেরকেই করছেন যারা নতুন করে এমন জায়গা করে ফেলছেন যেটা জিতবেই, যেখানে তৃণমূলকে টাফ লড়াই করতে হবে। বাকি যেগুলো ছিল বিজেপি সেগুলো তো আছেই, যেমন সুকান্ত মজুমদারের ব্যাপারে কিছু বলতে পারবেন না, কারণ সেখানে জানেন তার সংগঠন কিচ্ছু করতে পারবে না। বাকি যারা যারা জিতেছিলেন সেখানে কিছু করার জায়গা নেই, কিন্তু এই কটা জায়গা তিনি ভেবেছিলেন দখল নিয়ে নেবেন, কিন্তু আর হচ্ছে না। তাই মাথা ব্যথা হয়ে গেছে কিন্তু মমতা ব্যানার্জির। এই তিনজন এখন আপাতত, আর একজনের নাম সামনে আসছে, তার নামেও শুরু হয়েছে বলা। এবার দেখা যাবে কলকাতার সভাতে বসেও কিন্তু তিনি এই তিনজনের বিরুদ্ধেই আবার আওয়াজ তুলবেন, বা চারজন। কি ঠিক বললাম? মনে হচ্ছে না এবার যুক্তিগুলো মিলল? যদি মনে হয় আমার কথাগুলো যুক্তি ছিল, এবং আমি যেগুলো বললাম দেবাশিস ধর সম্বন্ধে বলতে গেলে মনীশ গুপ্তকে নিয়ে টানতে হয়, এগুলো একবার ভাববেন, ভাবার পরে বলবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল। যদি মনে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্টস তো করবেনই, তার সঙ্গে সঙ্গে লাইক করবেন আর শেয়ারও করবেন। আর যদি মনে আমি ভুল, তাহলে কোথায় ভুল আছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টস দেখার অপেক্ষা আমি রইলাম। হ্যাঁ, যারা লেখেন আর কি ব্যঙ্গাত্মক লেখেন, ভালো লাগে, লিখে যান, কিচ্ছু যায় আসে না, কিন্তু অপেক্ষা করুন, শেষ হাসি কে হাসবে দেখা যাবে, সময় বলবে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে এরকম থাকবে, আনকাট। যদি এরপরে এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। খুব খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।